Hello everybody. Hopefully you guys are doing pretty good. লাস্ট ভিডিওর পরে আজকে যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে যে বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন যে বার কাউন্সিলের পরীক্ষায় আমি তো শুধুমাত্র স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এবং হচ্ছে লিমিটেশনের যে কোশ্চেনটা ছিল আমি শুধুমাত্র সেইটা নিয়ে কথাবার্তা বলেছি। বাট তারপরেও অনেকে যেটা নিয়ে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে বাকি এভিডেন্সের ব্যাপারটা ওরকম না। সবাই যেটা বলেছেন যে দেখলাম পার্সোনালি মেসেজে বলেছেন যে আমার সিআরপিসি দিয়ে কথা বলতে। তো আমি আজকে সিআরপিসির আমি কোশ্চেনটা একটু বের করি। কোশ্চেনের ফটো আছে আমার কাছে। সো হ্যাঁ, কোশ্চেন আমি যদি আজকে সিআরপিসি নিয়ে যদি কথা বলি, 4 নাম্বারটা বেশ বড়, এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আপিল এবং রিভিশনের পার্থক্য এটা সবাই পারেন। আর সেকেন্ডের কেস যেটা, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, বিকজ আমি কেসটা ওরকমভাবে দেখি নাই, ইভেন আমি পড়িও নাই পুরো কেসটা কি। সো লেটস টক অ্যাবাউট নাম্বার 5। সরি, সো 5-এ অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি ছিল যে ফৌজদারি মামলা পুলিশের তদন্ত ক্ষমতা অবারিত। এটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুসারে মন্তব্যটা আলোচনা করতে বলছে। আমরা যখন কোনো মন্তব্য আলোচনা করব, তখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এমফেসাইজটা থাকবে হচ্ছে আমার মন্তব্যের উপরে। সো মন্তব্যে কি বলা আছে যে ফৌজদারি মামলায় পুলিশের তদন্তে পুলিশের ক্ষমতা অবারিত। সো তার মানে আমরা যখন এই কোশ্চেনটা লিখবো তখন আমাদের মাথায় থাকতে হবে যে ফৌজদারি মামলায় পুলিশের তদন্ত করার ক্ষমতা নিয়ে এটা লিখতে হবে, এবং এইখানে যে পুলিশ অনেক ক্ষমতা প্রয়োগ করে এবং অনেক ক্ষমতা প্রাপ্ত সেটা আপনাদের সবাইকে বোঝাতে হবে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন। আর এই উক্তিটা যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মোটামুটি সবাই মনে হয় কেসটা যারা পড়েছেন জানেন যে পুলিশের তদন্ত ক্ষমতা একটা খুব ফেমাস কেস। এটা হচ্ছে তানখেং হক, বাংলাদেশ বনাম তানখেং হক। এটা হচ্ছে 31 ডিএলআর বা অ্যাপিলেট ডিভিশনের কেস। পেজ মনে হয় 69, ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি। এই কেসে মোটামুটিভাবে এটা বলা ছিল যে 154 এবং 156 ধারায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে পুলিশ ব্যাপক ক্ষমতা প্রয়োগ করে থাকে এবং এই পুলিশের তদন্তে স্বয়ং হাইকোর্টও হস্তক্ষেপ করতে পারে না, এইরকম টাইপের একটা কথা ছিল। ওকে, সো এখন এইখানে কোশ্চেনটা কিভাবে অ্যান্সার দেওয়া যায়। অ্যান্সারটা খুবই সিম্পলভাবে শুরু করতে পারেন যে প্রথমে ফৌজদারি কার্যবিধিতে তদন্তের সংজ্ঞাটা কোথায় দেওয়া আছে। ফৌজদারি কার্যবিধিতে তদন্তের সংজ্ঞা দেওয়া আছে সেকশন 4, মানে সেকশন 4-এর 1-এর ঠ, যেটা সেখানে বলা আছে যে পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কোনো মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহে কিংবা কোনো সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য যে সকল কার্য পরিচালনা করেন তাদেরকে সেটাকেই তদন্ত বলা হয়। আমার ডেফিনেশন আমার যতটুকু মনে আছে সেটা, আবার অনেকে এটা শুনে ভুল ধরে আমাকে বললেন না যে হোয়াট ইউ হ্যাভ সেইড ইটস নট কমপ্লিটলি কারেক্ট। আমি এটা আমার যতটুকু মনে আছে, আমি যতটুকু বুঝি, আমি সেটা থেকে বলছি। আমি যদি আপনাদের মতো পরীক্ষা দিতে যাই, কোশ্চেন অ্যান্সার দিতে যাই, অবভিয়াসলি আমি সেটা মুখস্থ করে বইয়ের ভাষায় লেখার চেষ্টা করব। সেটা না পারলেও আপনার আইডিয়া থাকলে এই বার কাউন্সিল এটা যে পরীক্ষা হলে এখানে অ্যাকচুয়ালি আপনাদের আইডিয়াটা নিয়ে কথা বলা হয়, দেখতে চাইছে যে আপনি লটা কতটুকু বোঝেন, মুখস্থ কতটুকু আছে সেটা না। সো লটা বোঝার জিনিস, সো বোঝার চেষ্টা করেন। তারপরে আমার রেফারেন্সগুলো বইয়ের সাথে মিলায় পড়তে হবে, বিকজ আমি অনেক সময় অনেক কিছু হালকা পাতলা ভুল বলে দিই, বিকজ আমি মানুষ এবং মানুষই ভুল করে। আচ্ছা, তো 4-এর 1-এর ঠতে যখন ডেফিনেশনটা দিলেন তারপরে বলবেন যে ফৌজদারি কার্যবিধির 154 থেকে 176 ধারা পর্যন্ত পুলিশের তদন্ত নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে শেষ চলে গেলেন, এরপরে সেকেন্ড প্যারাটা শুরু করেন যে আমল অযোগ্য মামলার ক্ষেত্রে পুলিশের তদন্ত ক্ষমতা, এটা হেডলাইন দিলেন। তারপরে সেকেন্ডে দিতে পারেন যে 155(2) ধারা মতে কোনো আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিংবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, প্রথম দ্বিতীয় শ্রেণী মনে হয় ব্যাপারটা উল্লেখ নেই, যাই হোক ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হলে কোনো পুলিশ আমল অযোগ্য মোকদ্দমার ক্ষেত্রে মামলার ক্ষেত্রে তদন্ত শুরু করতে পারে না। সেকেন্ডে এর পরের ধারায় চলে যান 156(3). ওখানে বলা আছে যখন কোনো পুলিশ তদন্তর ক্ষমতা, ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো আমল অযোগ্য মামলার ক্ষেত্রে তদন্ত ক্ষমতাপ্রাপ্ত হন, তখন তদন্ত করার সময় সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ন্যায় ক্ষমতা প্রয়োগ করেন, কিন্তু এই তদন্তের সময় বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতাটা সে তদন্তকারী অফিসার কিংবা কর্মকর্তা পুলিশ, তদন্তকারী পুলিশ এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে না। শেষ। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে এতটুকু দিলেই হবে। আরো বহুত সেকশন আছে, আরো অনেক বড় করে দেওয়া আছে। আমি যখন পড়েছিলাম তখন আমি এইভাবেই সবগুলো ধারা, যাতে 3-4 পেজের মধ্যে আমি মোটামুটি তদন্তের বিষয় যাতে সব লিখতে পারি, আমি এরকম ভাবে পড়েছিলাম। এখন আসি হচ্ছে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত সর্বপ্রথম হচ্ছে 156(1). এখানে বলা আছে যে পুলিশ যখন কোনো গুরুতর আমলযোগ্য অপরাধের খবর পাবে, আমি তো দেখে দেখে বলতেছি না, হিয়ার ইজ মাই কোশ্চেন, এখানে পরীক্ষার কোশ্চেনটা, বাট আমার মনে যা আছে আমি যতটুকু আছে আমি সেটা বলতেছি। তো ওইখানে যেটা বলা ছিল যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ যখন এরকম কোনো গুরুতর অপরাধের কোনো সংবাদ পাবে, খবর পাবে, তখন পুলিশ প্রথমে ওই জায়গাটা ভিজিট করবে এবং মোটামুটিভাবে পরিদর্শন শেষে এসে সে এজাহার রিজু করতে পারে। শেষ। এরপরে 156(2) বলা আছে যে আমলযোগ্য অপরাধের তদন্তের ক্ষেত্রে পুলিশের তদন্তের সময় কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না। পুলিশের আমলযোগ্য অপরাধ তদন্তের ক্ষমতায় কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না। আচ্ছা, 156(3) যতটুকু বলা আছে, আমার যতটুকু মনে হয় যে ম্যাজিস্ট্রেট যখন কোনো মোকদ্দমার তদন্ত করার জন্য, যখন মানে যেটা হচ্ছে আমল অযোগ্য অপরাধের যেই মামলা, সেই রকম কোনো মামলার তদন্তের জন্য যদি পুলিশকে ক্ষমতা দেয়, মানে পুলিশের কাছে যদি নথিটা প্রেরণ করে কিংবা পুলিশকে ক্ষমতা দেয় করতে বলে তদন্ত, তখন পুলিশ এই মামলাটা আমলযোগ্য অপরাধ মামলা তদন্তের সময় যেরকম নেয় সেই রকম ভাবে এটা সে তদন্ত করবে। তার মানে হচ্ছে পুলিশ যখন ম্যাজিস্ট্রেট পুলিশকে কোনো আমল অযোগ্য মামলা তদন্ত করার নির্দেশ দেয়, ক্ষমতা দেয়, তখন সেটা আমলযোগ্য অপরাধের তদন্তের ন্যায় তদন্ত করে। শেষ। আমলযোগ্য এবং আমল অযোগ্য। এরপরে আচ্ছা, প্রথমে যেটা বললাম আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে, এখানে একটা কেস আপনারা দিতে পারেন। কেসটা হচ্ছে আব্দুল গফফার মুন্সি বনাম আব্দুল গফফার মুন্সি অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট, এটাই হবে। হ্যাঁ, এটাই হওয়ার কথা। এটা হচ্ছে 35 DLR 76 কেস, যেটা আমার যতটুকু মনে হয় এটাই। এখানে যেটা বলা ছিল যে আমল অযোগ্য মামলার ক্ষেত্রে পুলিশ যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত যদি কোনো প্রকার তদন্ত করে, তা সম্পূর্ণভাবে অবৈধ বলে বিবেচিত হবে। এখন মেইন কেসে অন্যরকমও থাকতে পারে। আপনি মূল কথাটা সামারি করে বলেন, ইটস অল গুড। কাজ এটা হচ্ছে কোনো ধর্মীয় গ্রন্থ না যে আপনার একদম পয়েন্ট টু পয়েন্ট দাড়ি কমা সহ মুখস্থ বলতে হবে। আমি যখন খাতা দেখি, কাজ আমি একটা ইউনিভার্সিটি লেকচারার, আমি ওইভাবেই দেখি যে কে মূল কথাটা আইনটা বুঝে বলতে পারছে। এবং আমি যখন পরীক্ষার কোশ্চেন করি, আমার পরীক্ষার কোশ্চেনে 70% কেস থাকে। অনেকে এই জন্য দেখা যায় অনেক স্টুডেন্ট আমাকে পছন্দ করে না, আবার অনেকে খুব পছন্দ করে যারা কেস ভালো লিখতে পারে, যারা ভালো নাম্বার পায়। এছাড়া অনেকেই বিরক্ত বোধ করে যে বাকি সব লেকচারাররা কেন থিওরিটিক্যাল কোশ্চেন দিচ্ছে, ওয়াই আই এম লাইক পুটিং সো মেনি কেসেস ইন দ্য কোশ্চেন। এই কারণে হয়তো তাদের অনেক, বাট আলটিমেটলি আমার যতটুকু মনে হয় সবার ভালোর জন্যই তো করি। হয়তো সবাই একসময় ভালো পাবে, ভালো বুঝবে যে না, আমি যেটা করেছি ইটস ফর দেয়ার গুড, তাদের ভালোর জন্য। আচ্ছা, সো আমলযোগ্য অযোগ্য মামলার কেসের কথা বললাম। এখন আমলযোগ্য মামলার কেসে চলে আসে। আমলযোগ্য মামলার কেসে হচ্ছে বাংলাদেশ ভার্সেস তানকেন হক। এটা হচ্ছে 31 DLR AD 69। এবং এই কেসের মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে যে 154 এবং 156 ধারায় আমলযোগ্য মামলার ক্ষেত্রে পুলিশ অপরিসীম ক্ষমতা, তদন্তের ক্ষেত্রে পুলিশ অপরিসীম ক্ষমতা উপভোগ করে এবং হাইকোর্টও এই মামলার তদন্তের সময় হস্তক্ষেপ করতে পারে, ক্ষমতা রাখে না কিংবা পারে না। শেষ।
এরপরে পুলিশের তদন্তের ক্ষেত্রে আরো কিছু এক্সট্রা ক্ষমতা আপনি সিম্পলি উল্লেখ করতে পারেন। এত সেকশন একটা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না, জাস্ট বিকজ আপনি যখন বার কাউন্সিলের পরীক্ষা দিতে যান এতগুলা সেকশন, অলমোস্ট 2000 ও 1500 অথবা 2000 সেকশন সবগুলো মিলে এটা কারো পক্ষে মনে রাখা পসিবল না। সো আপনি হিন্টস দিয়ে যান যে এরপরে তদন্তের ক্ষেত্রে পুলিশ আরো কি কি ক্ষমতা প্রয়োগ করে। যেমন 160 এবং 161 ধারায় দিবেন হচ্ছে ওইটা যখন লিখতে যাবেন তখন আবার আরেকটা প্যারায় লিখবেন যে সাক্ষী গ্রহণ এবং সাক্ষী লিপিবদ্ধ করার ক্ষমতা। সেটা কি 160 এবং 161 ধারায় তারা মামলার তদন্তের সময় কোনো সাক্ষী গ্রহণ করতে পারে এবং সকল সাক্ষীদের স্বীকারোক্তি কিংবা সাক্ষীদের স্বীকারোক্তি আলাদা আলাদাভাবে সে লিপিবদ্ধ করতে পারে। এরপরে চলে যান হচ্ছে তল্লাশি করার ক্ষমতা। তল্লাশি করার ক্ষমতা কোথায়? 165 এবং 166। এখানে দিবেন যে পুলিশ তদন্ত করার সময় তল্লাশি করতে পারে এবং তল্লাশির সময় জব্দ আলামত কিংবা যা যা পাওয়া যায় সেটা 166 ধারার মধ্যে একটা সিজার লিস্ট থাকে, সেটাতে তারা রাখতে পারে। তারপরে কি আছে যে গ্রেফতারের ক্ষমতা, গ্রেফতার করতে পারে। যেমন হচ্ছে এটা মনে হয় 167, ওইখানে ছিল যে 24 ঘন্টার মধ্যে তদন্ত না হলে, শেষ না হলে দেখা গেছে যাকে আটক করা হয়েছে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে হয়, কিংবা হ্যাঁ এটাই। আবার 169 যেটা ছিল যে মুচলেকায় জামিন দিতে পারে পুলিশ যদি মনে করে যে আপাতত তার বিরুদ্ধে এরকম কোনো জিনিস পাওয়া যেতেছে না, সো তাকে মুচলেকায় জামিন দিতে পারে, যে প্রয়োজনে আবার তার কাছে হাজির হইতে হবে, কিংবা ম্যাজিস্ট্রেটও তাকে জামিন দিতে পারে। 170 মনে হয় 170। আচ্ছা যাই হোক, এটা 169 এতটুকু আমার মনে আছে। আপনি বাকিটা যখন পড়তে যাবেন আমি জাস্ট দিতেছি। সো এই শেষ হয়ে গেল, এতটুকুই। সো এই ক্ষেত্রে তখন লাস্টে উপসংহারে যে আপনি টানবেন যে উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে পুলিশ যখন তদন্ত করে, এই পুলিশের তদন্তের সময় স্বয়ং হাইকোর্টও যেহেতু আদালতের নজির অনুযায়ী যেহেতু দেখা যায়, স্বয়ং হাইকোর্টও যেহেতু পুলিশের তদন্তে হস্তক্ষেপ করতে পারে না এবং পুলিশ গ্রেফতার, জামিন, জবানবন্দি থেকে শুরু করে তল্লাশির ক্ষমতাও রাখে তদন্তের ক্ষেত্রে, সুতরাং বলা যায় এই তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা অবারিত। শেষ, এটাই বিশ্লেষণ। ছোট, আমার মতো 3-4 পেজের বেশি একটা কোশ্চেন লেখার কিছু নাই। ওকে, বিকজ একটা টিচারের পড়তেও কষ্ট হয়, আর এটা তো জাজরা দেখবে, সো তাদের পড়তে অনেক কষ্ট হয় যে কত বড় হবে। আমার যতটুকু মনে হয়, যেমন আমি সবসময় চাই প্রিসাইজ অ্যান্সার আমার স্টুডেন্টদের পরীক্ষার খাতায়। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যেটা যে কেসটা সবাই দেখছেন 5-এর খ। এইটাতে মেইন বিষয় হচ্ছে 144 এবং 145 এর পার্থক্যটা আপনার বুঝতে হবে। সো এটা আপনি প্রথমেই দেখবেন যে 144 হচ্ছে মহানগর এলাকায় দেওয়া যায় না, 144 মহানগর এলাকার বাইরে দিতে হয়। আর 144 হচ্ছে আদালত যদি গেজেটের মাধ্যমে যদি কোনো কথা না বলে, যদি উল্লেখ না করে, তাহলে 2 মাসের বেশি এটা বলবৎ থাকবে না। আর 145 ধারা যখন দেখবেন তখন সেখানে বলা আছে যে মহানগর এবং মহানগর বাইরের এলাকায় জমি এবং পানি বিষয়ে যদি কোনো প্রকার দ্বন্দ্ব থাকে, সেই বিষয়ে হচ্ছে আপনার 145 ধারা জারি করতে হবে। সো এইখানে আদালত জেলা ম্যাজিস্ট্রেট যে কাজটা করছে, সে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া, মতিঝিল অবভিয়াসলি মেট্রোপলিটন এরিয়া, হ্যাঁ মেট্রোপলিটন এরিয়া, মতিঝিলই তো মনে হয়, দেখি একটু, হ্যাঁ মতিঝিল মেট্রোপলিটন এরিয়া। সো এখানে তো আপনার 144 ধারা হবে না। আর এখানে হচ্ছে জমি নিয়ে বিরোধ, 145 আর 145-এর 2-এ বলা আছে জমি বলতে কি বোঝানো হয়েছে। জমি এবং পানি বলতে বোঝানো হয়েছে কোনো জমি, পানি, জমির খাজনা, তারপরে হচ্ছে ফসল এবং জমির সংশ্লিষ্ট অন্যান্য বিষয়কেও জমি বলে এবং পানি বলে এটা ডেফিনিশন দেওয়া হয়েছে। তো এখানে যখন এটা বলা হয়েছে, তার মানে আদালত এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে ভুল। আদালতের কার্যধারাটা সঠিক মানে আইন অনুসারে হয় নাই, এটা অবৈধ এক হিসেবে। আদালত যেটা করছে এটা পদ্ধতি অনুসারে হয় নাই। তো যখন এটা হবে না, তখন আপনার কি করতে হবে? তখন দায়রা আদালতের 439-এর কতে দায়রা আদালতকে যে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে, নিম্ন আদালতের কি বলা হয়, আইন সঠিকভাবে প্রয়োগ করছে কিনা, কার্যধারা সঠিকভাবে প্রয়োগ করা হইতেছে কিনা, কার্যধারার বাইরে কোনো কাজ করতেছে কিনা, ক্ষমতার বাইরে, এসব চেক করার জন্য দায়রা আদালতকে 439-এর কতে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে 1978 সালের
আইন সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে দায়রা আদালতকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। নর্মালি 439-এ হচ্ছে হাইকোর্টের এই ক্ষমতাটা দেওয়া ছিল। পরবর্তীতে দায়রা আদালতকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে দায়রা আদালত তার অধীনস্থ আদালতের যদি কোনো নথি তলব করতে পারে 439-এর এই ক্ষমতা বলে 435-এর আন্ডারে নথি তলব করতে পারে। আর এই নথি তলব যে করবে, নথি তলব করবে হচ্ছে কারণ হচ্ছে মূলত মনে হয় যে কয়টা কারণ ছিল তার মধ্যে একটা ছিল যে আদালতের কার্যধারাটা সঠিকভাবে, আদালতের কোনো আদেশ কিংবা নিষেধ এটা কোনো সঠিকভাবে আইন অনুযায়ী করা হয়েছে কিনা। এইখানে যখন দেখা যাবে এটা কিন্তু আইন অনুযায়ী হয় নাই। সো এটা হচ্ছে 439-এর এই ক্ষমতা বলে 435 ধারায় নথি তলব করবে। এরপরে কি করবে, আদালত স্টে অর্ডার করবে না কি করবে এটা আমি জানি না, আমি অত দূর পড়ি নেই, আবার আইডিয়া নেই। আদালত ওইটা কার্যধারা বাতিল করতে পারে। সো আপনার সলিউশন চাইছে যে বিরুদ্ধে যুক্তি, ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপনার যুক্তি কি? যুক্তি হচ্ছে ওইটা যে 144 ধারায় 2 মাসের বেশি দেওয়া যায় না সরকার গেজেট ছাড়া, আর হচ্ছে 144 ধারা মহানগর এরিয়াতে দায়ের হবে না। সো যখনই দায়ের হবে না তখনই আপনার হচ্ছে 439-এর ক এবং 435-এ ওই কয়ের ক্ষমতা হলো 435-এ নথি তলব করতে পারে দায়রা জজ, ওইটা করতে হবে। সো এইখানে মনে হয় না 439-এর পর্যন্ত যাওয়া দরকার। কেউ যদি না যেয়ে থাকেন ইটস অল গুড। এইটাই হচ্ছে এখানের কেস। আর কেসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমি পেনাল কেস নিয়ে আজকে কথা বলতে পারতাম বাট ভিডিও বড় হয়ে যাচ্ছে বলবো না। কেসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, একজন বলছে যে, যেমন এখানে যদি আমি পেনাল করে কেসের কথা বলি, যে এখানে বলছে যে একজন বলছে যে পাখি গুলি করতে গিয়ে পেছনে ঝোপের আড়ালে মানুষ ছিল, মারা গেছে, সে তার পায়ে গুলি লাগছে। এটা কি এতদিন পর্যন্ত জুডিশিয়ারিতে যে কেসটা কিংবা অন্য জায়গায় যেখানে বইয়ের মধ্যে যে কেসগুলো দেখা গেছে ওটাতে এই পর্যন্ত ছিল ঝোপের আড়ালে। সো এখানে তার ইন্টেনশন ছিল না, এরকম টাইপের কিছু ছিল না। তো এখানে হয়তো তার কোনো অপরাধ ছিল না। কেউ বলবে অপরাধ ছিল না, কেউ বলবে যে এখানে কি বলা হয় অপরাধজনক নরহত্যা হয়েছে 299। এখন এখানে আবার বাড়তি একটু যেটা যোগ করে দিছে এই কেসটাতে, যে ঝোপের আড়ালে আছে এবং ডাক্তার ময়নাতদন্তে বলছে যে নিপুণ পরিচর্যা যদি করা হয়তো এবং যথাযথ প্রতিকার নিলে যে মারা গেছে যেই লোক, সেই লোক ওয়াই, হ্যাঁ এই মারা গেছে ওয়াই অ্যাকচুয়ালি বাঁচত। সো এখন আপনি এইখানে কিন্তু দেখবেন একটা জিনিস মনে রাখবেন, কেস কখনো একতরফা হয় না। কেসের কিন্তু প্লেইন্টিফ থাকে এবং ডিফেন্ডেন্ট থাকে। যদি একজনের কথাই যদি সত্যি হইতো, একজন যেটা দাবি করে সেটাই যদি সত্যি হইতো, তাহলে কিন্তু আর অপোনেন্টের দরকার ছিল না মামলায় দাঁড়ানো। এই একজনের কথা শুনে আদালত একতরফা আদেশ দিয়ে দিত। সো আপনার অবভিয়াসলি গ্রাউন্ড আছে যে আপনি যদি মনে করেন এখানে একটা খুন হয়েছে, জাস্ট বিকজ আপনি বলতে পারেন যে ঝোপের আড়ালে যখন গুলি করলাম একটা মানুষের পায়ে লাগলো, সেই মানুষটা তো অবভিয়াসলি চিৎকার করছে। সো আমি তো বুঝতে পারছি যে কারো পায়ে গুলিটা লাগছে। সো গুলি লাগার পরে আমার একটা র্যাশনাল হিউম্যান বিং হিসেবে আমার কি এতটুকু বোঝা উচিত না গুলি একটা মেজর একটা কি বলা হয় গ্রিভিয়াস বডি হার্ম করে একটা গুলি, যেই এতই মারাত্মক গুলি, যে গুলির হার্মটা এতই মারাত্মক যে গুলিটা লাগলে যে কেউ মারা যেতে পারে। এটা তো একটা পাগলেও বুঝবে যে গুলি হচ্ছে একটা মেজর ওয়াপেন, যেটা এই গুলিটা যদি কারো গায়ে লাগে সে মারা যেতে পারে। সো কারো যদি ঝোপের আড়ালে সে থাকে তার পায়ে যদি গুলি লাগে সে তো একটা চিৎকার করবে। সো আমার বন্দুক থেকে যেহেতু গুলিটা বেরোচ্ছে, আমি গুলি করতে চাই না, ইটস অল গুড। কিন্তু আপনি যখন 300 ধারায় 4টা যে আছে, প্রথমটা হচ্ছে ইন্টেনশন সহকারে কাজটা করবে, বুঝলাম এখানে তাকে মারা ইন্টেনশন ছিল না প্রথম অংশে। সেকেন্ড অংশ যখন দেখবেন, আপনি সেকেন্ড অংশে দেখবেন ওইখানে বলা আছে যে এই যেই কাজটা করছে এই কাজের মাধ্যমে যেই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে যাকে আঘাতটা করা হয়েছে তার মৃত্যু হবে বলে আক্রমণকারী জানতো। 3 নাম্বার, যে স্বভাবতভাবে আক্রমণকারী জানতো যে যাকে আক্রমণটা করা হয়েছে সেই লোক মারা যাবে এই আক্রমণের ফলে। 4 নাম্বার, কাজটা এতই ভয়াবহ যে এটার পরিণাম মৃত্যু। সো আপনি দেখেন 1 নাম্বারটা বাদে, ইন্টেনশন বাদে বাকি 3টা কিন্তু এখানে রিলেট করতে পারতেছেন, এবং সে কিন্তু গুলি করছে। এখন আপনি বলতে পারেন গুলিটা তো তার গায়ে করার উদ্দেশ্য ছিল না, ডান ছিল না। যদি ওই ঝোপের আড়াল পর্যন্ত থাকতো যে গুলি করছে সে মারা গেছে, ছিল না। এখানে কি বলছে ডাক্তার, 1 ঘন্টা পর্যন্ত রক্তক্ষরণ হয়েছে, এবং এইখানে যদি আশু প্রতিকার নেওয়া হয়তো এই লোকটা বাঁচতো। সো ঝোপের পিছনে আমি গুলি করছি, আমার কাজটা আমি করছি, তারপর আমি দেখলাম লোকটার পায়ে গুলি লাগছে কিংবা আমি শব্দ শুনলাম, আমি কোনো প্রতিকার নিই নাই। একটা মানুষ যদি একটা পাখিকেও যদি গুলি করে সে তো দেখতে যায় যে পাখিটা গুলিটা লাগলো কি লাগলো না। একটা মানুষের পায়ে যেহেতু গুলি লাগছে, আমি এটা অপোনেন্টের ডিফেন্ড করতেছি যে
আমি কিভাবে বলতে চাই এটা এটা হচ্ছে খুন? আবার আপনি বলতে পারেন এটা খুন না, এখানে কোনো অপরাধী হয় না, জাস্ট বিকজ এখানে তার ইন্টেনশন ছিল না। আপনি 300 ধারার এক গ্রাউন্ডে পড়ে থাকেন, 300 ধারার যে প্রথম যে শর্ত, এটার 1 নম্বর শর্ত নিয়ে আপনি বলেন ইটস অল গুড, খুন ছিল না। এখন আমি প্লেন্টিফের কি বলা হয় বাদী পক্ষ হিসেবে আমি যখন যাব, আমি তো অবভিয়াসলি বলবো যে এটা খুন ছিল। আমি বাকি 3টা দিয়ে প্রুফ করার চেষ্টা করবো যে না, সে এখানে শব্দ পাইছে, শব্দ পাওয়ার পরে সে যখন দেখলো যে আমার মক্কেলের পায়ে গুলিটা লাগছে, তার রক্তক্ষরণ হইতেছে, চিল্লাইতেছে, তার এত রক্তক্ষরণ হইতেছে, তো সে যখন এই লোকটাকে ফেলে গেছে, তার মানে কি সে মরার জন্য একে ফেলে গেছে? ঠিক আছে, গুলি করার সময় তার ইন্টেনশন ছিল না, কিন্তু সেই লোক তো তাকে মারার জন্য ফেলে গেছে। এখন সেই লোকটা তো জানে যে এই গুলিটা কার বন্দুক থেকে বের হয়েছে, অবভিয়াসলি আমার বন্দুক থেকে বের হয়েছে। সো আমি তো তাকে মারার জন্যই ফেলে রেখে যেতেছি, বিকজ সে যদি বাঁচে থাকে, সে মানুষের কাছে যা বলবে যে আমার বন্দুক থেকে গুলি লাগছে, কিংবা আমি সবার থেকে লুকাইতে চাইছি যে কার বন্দুক থেকে গুলি লাগছে, সে যাতে এটা নাই বলতে পারে, সে যাতে নাই দেখতে পারে। সো আমি তাকে ওইখানে মরার জন্যই ফেলে গেছি। তো আমার ইন্টেনশন কি ছিল? তোমার ওখানে গুলি লাগছে, তুমি মারা যাও। যে গুলি করছে, তোমার এখানে গুলি লাগছে, তুমি এখন রক্তক্ষরণে মারা যাও। আমি এটা প্রুভ করার চেষ্টা করবো, আর যে ডিফেন্ডেন্ট থাকবে সে বলবে যে না, এখানে কোনো ইন্টেনশন ছিল না, এখানে কোনো ক্রাইম হয় না, ইভেন সে হয়তো কাপেবল হোমিসাইডটাও চাইবে না। এটাই। সো 2টা গ্রাউন্ডে আলোচনা করা যাবে, ইটস কমপ্লিটলি ওকে। আমার মতে আমি যদি খাতা দেখতাম, আমি যদি 2টা রেফারেন্সে যদি কেউ কারেক্ট দিতে পারতো যে কোনো সাইট, আমি ফুল মার্কস দিতাম। আমার মনে করি যে জাজ সাহেব যারা খাতা দেখবে, শ্রদ্ধা জাজ, তাদেরও সেম কাজ করা উচিত। এই তাহলে আজকে হচ্ছে সিআরপিসির কোশ্চেন 5 এবং আপনাদের হচ্ছে পেনাল কোডের সেকশন 7-এর খ যেটা, এটা আলোচনা করা হলো। থ্যাংক ইউ। বি গুড অ্যান্ড বি হাম্বল।